কেউ হতে চায় গায়ক, কেউ হতে চায় বিজ্ঞানী, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব বাড়তে থাকে। ভয় আসতে শুরু করে, আমি কি পারবো? আর ধীরে ধীরে সেই ইকিগাই বা জীবনের উদ্দেশ্য ঝাপসা হয়ে যায়। অনেকে ভাবে ইকিগাই শুধু প্যাশন বা আগ্রহ, কিন্তু না, এটা তার চেয়েও অনেক গভীর। এটা আপনার হৃদয়ের ডাক, সেই কাজ যা আপনি ক্লান্ত না হয়ে করতে পারেন, যা আপনাকে টাকার থেকেও বেশি তৃপ্তি দেয়, যা পৃথিবীর জন্য কিছু ভালো করে এবং যা করতে গিয়ে আপনি জীবনের আসল অর্থ খুঁজে পান। ইকিগাই কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন। আর যদি আজ আপনি অস্থির থাকেন, তাহলে হয়তো এর কারণ ইকিগাইয়ের অভাব। যখনই আপনি নিজের ভেতরে তাকাতে শুরু করেন এবং নিজেকে প্রশ্ন করেন, আমি কে, আমার কি ভালো লাগে, কোন কাজে আমি হারিয়ে যাই, তখন ভেতর থেকে এক হালকা শব্দ আসে। সেখান থেকেই ইকিগাইয়ের শুরু। আর মজার বিষয় হলো, ইকিগাই কোনো একবার পাওয়া জিনিস নয়, এটা এক যাত্রা, এক পথ যা আপনাকে নিজেকেই খুঁজে নিতে হয়। আর যখন আপনি সেই পথে হাঁটা শুরু করেন, তখন পৃথিবীর সব কষ্ট ছোট মনে হতে থাকে। আপনার কাজই আপনার পূজা হয়ে ওঠে, আপনার জীবন এক অর্থ পেয়ে যায়। আর তখন আপনিও সেই 90 বছরের বৃদ্ধের মতো হাসতে পারবেন, না ক্লান্ত হয়ে, না অভিযোগ করে, কারণ আপনি জানেন আমি কেন বেঁচে আছি। যদি আজ আপনি নিজেকে হারিয়ে ফেলেন, যদি আপনার সকালগুলো অর্থহীন লাগে, যদি দিনগুলো বোঝা মনে হয়, তবে থামুন, গভীর শ্বাস নিন এবং নিজেকে একটাই প্রশ্ন করুন, আমার ইকিগাই কি? শুরুতে উত্তর পাবেন না, কিন্তু সেই প্রশ্নটি প্রতিদিন করুন। তারপর দেখবেন ধীরে ধীরে জীবন নিজেই এক উত্তর হয়ে আপনার সামনে দাঁড়াবে। ইকিগাই আপনার জীবনের গল্পে এক নতুন অধ্যায় যোগ করে, এমন এক অধ্যায় যেখানে আপনি আবার নিজেকে খুঁজে পান, পূর্ণ চেতনায়, পূর্ণ হৃদয়ে এবং পূর্ণ জীবনের সাথে। বন্ধুরা, রাতে নীরবতায় কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আমি কি আমার জীবন সঠিক দিক দিয়ে বাঁচছি? এমন এক প্রশ্ন যা কখনো কখনো আমাদের ঘুমেও থাকতে দেয় না। আমরা দৌড়াই, ছুটে চলি, সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু কোন দিকে, কাদের জন্য? জীবন যেন একটি রেসে পরিণত হয়েছে, এমন একটি দৌড় যেখানে জেতলেও আরাম মেলে না। প্রতিদিন ঘড়ির ঘণ্টার আওয়াজ দিয়ে শুরু হয় এবং রাতে ক্লান্তির নীরবতায় শেষ হয়। আমরা ভাবি কেবল একটু বেশি পাওয়া যাক, কিছুটা আরাম, কিছুটা টাকা, কিছুটা সুখ, কিন্তু এই কিছুটা কখনো শেষ হয় না। আপনি কি কখনো দেখেছেন একজন জাপানি প্রবীণকে? শান্ত, স্থির এবং তবুও তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন সে প্রতিটি মুহূর্তে বাঁচছে, না কোনো তাড়াহুড়ো, না কোনো অভিযোগ, যেন সে জানে কে সে এবং কোথায় যেতে চায়। ঠিক এমন মানুষদের মধ্য দিয়ে জন্মেছে জাপানি জীবনধারার সেই কৌশল যা পৃথিবীর ডিসিপ্লিন নামে জানে, কিন্তু জাপানি এটি জীবনধারার সৌন্দর্য মনে করে। এই বইতে আমরা ধাপে ধাপে সেই 8টি জাপানি নীতির কথা বলবো, যা কেবল আপনার দৈনন্দিন রুটিনেই প্রভাব ফেলে না, বরং আপনার চিন্তাভাবনা, আত্মা এবং সম্পর্কের ওপরও গভীর ছাপ ফেলে। ভাবুন, যদি প্রতিটি সকালে ওঠার একটি কারণ থাকে, একটি এমন উদ্দেশ্য যা ভেবে আপনার ভেতর থেকে শক্তি ফুটে, অথবা যখন কোনো সমস্যা আসে আপনি রাগ না করে হাসি মুখে তার মুখোমুখি হন, অথবা যখন আপনি কিছু নতুন শিখেন অহংকারকে পাশে রেখে একটি শিশুর মতো সেই শিক্ষাকে গ্রহণ করেন, তখন জীবন কি একটু সহজ হবে না? কিন্তু এই পথ সহজ নয়। এই পথে আপনাকে নিজেকে মুখোমুখি হতে হবে, আপনার অভ্যাস, আপনার অলসতা, আপনার নেতিবাচক চিন্তাভাবনা। কখনো কখনো আপনাকে আপনার আরামের সঙ্গে আলোচনা করতে হবে, কখনো কখনো নিজেকে বলতে হবে, এবার নয়, এখন আমাকে পরিবর্তিত হতে হবে। কারণ যে ব্যক্তি তার জীবন নিয়ন্ত্রণ করতে পারে সে প্রকৃতপক্ষে মুক্ত। জাপানিরা এই রহস্য শতাব্দী আগে বুঝতে পেরেছিল। তারা জানত বাহ্যিক সফলতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিতরের স্থিরতা। প্রতিটি নীতি, হয় সেটা ইকিগাই হোক বা কাইজেন, শুধু একটি অভ্যাস নয়, বরং একটি দর্শন। এই নীতিগুলো শেখায় কিভাবে ছোট ছোট জিনিস পরিবর্তন করে বড় সফলতা অর্জন করা যায় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তে গভীরতা অনুভব করা যায়। এই বইয়ে শুরু হয় একজন সাধারণ মানুষের অনুসন্ধান থেকে, এমন একটি অনুসন্ধান যেখানে সে তার দিনের মানে খুঁজছে, তার ব্যর্থতার কারণ এবং তার ক্লান্তির মূল। ধীরে ধীরে সে একটি নতুন পথে হাঁটা শুরু করে, একটি পথ যা হয়তো কঠিন, কিন্তু আত্মাকে শান্তি দেয়, একটি পথ যা কেবল আপনাকে উন্নতই নয়, সত্যিকারে করে তোলে। যদি আপনি নিজেকে খুঁজতে প্রস্তুত থাকেন, যদি আপনি চান প্রতিটি দিন কেবল কাটানো নয় বরং অনুভূত হয়, তবে এই যাত্রায় আপনাকে স্বাগতম। চলুন প্রথম পদক্ষেপ নেই।
রুল 1, ইকিগাই, উদ্দেশ্য। সকাল ছিল 5টা, শহর এখনো ঘুমে, কিন্তু জাপানের একটি ছোট্ট গ্রাম ইতিমধ্যে জাগ্রত। একটি প্রবীণ মানুষ, প্রায় 90 বছর বয়সী, তার ছোট বাগানে গাছপালা জল দিচ্ছিল। মুখে ছিল বড় রিঙ্কেলস, কিন্তু চোখে উজ্জ্বলতা। হাত কাঁপছিল, কিন্তু হাঁটাচলায় স্থিরতা ছিল। সে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে উঠে গ্রিন টি বানায়, বাগানে কাজ করে এবং তারপর কাছে পাহাড়ে গিয়ে সূর্যকে অভ্যর্থনা জানায়। প্রতিদিন। ইকিগাই এমন একটি শব্দ যা শুনলেই মনে হয় যেন কেউ হৃদয়ের গভীরতা স্পর্শ করেছে। এর কোনো এক শব্দের নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু এর প্রভাব আপনার পুরো জীবনে পড়ে। ভাবুন, যদি আপনার প্রতিটি সকালে ওঠার একটি কারণ থাকে, একটি এমন কারণ যা ঘুমের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, যা ঘড়ির আওয়াজের আগে চোখ খুলে দেয় এবং যা আপনাকে ক্লান্তিত হাসি মুখে রাখার শক্তি দেয়। কিন্তু আমাদের অনেকের কাছে সেই কারণ থাকে না। আমরা দিন কাটাই, কিন্তু জীবন যাপন করি না। আমরা উপার্জন করি, কিন্তু সুখী হই না। আমরা সম্পর্কের মধ্যে থাকি, কিন্তু সংযুক্ত অনুভব করি না। কেন এমন হয়? কারণ কোথাও না কোথাও আমরা আমাদের ইকিগাই হারিয়েছি। সেই কারণ যা আমাদের নিজেকে সংযুক্ত করত, যা আমাদের বোঝাতো যে আমরা কে এবং কেন আমরা আছি। শৈশবে প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে। কেউ চায় নভোচারী হতে। গামান মানে এই নয় যে তুমি কখনো ক্লান্ত হবে না বা কখনো দুঃখ পাবে না। এর মানে হলো তুমি জানো এই সময়ও কেটে যাবে। তুমি জানো এই কষ্টের মধ্যেও কোনো অর্থ লুকিয়ে আছে। এবং যখন তুমি এই মানসিকতা নিয়ে সামনে এগিয়ে যাও, তখন গামান মানে হয়ে ওঠে বাইরে শান্তি আর ভেতরে আগুন, বাইরে স্থিরতা আর ভেতরে সংগ্রাম। তুমি কাঁদতে পারো, কিন্তু একা। তুমি হাল ছেড়ে দিতে পারো, কিন্তু পরের মুহূর্তেই আবার উঠে দাঁড়াও। যখন তুমি গামানকে নিজের করে নাও, তখন দুনিয়ার কোনো শক্তি তোমাকে ঝুঁকাতে পারে না। কারণ তখন তুমি শুধু বাইরের পরিস্থিতির সঙ্গে নয়, নিজের ভেতরের যন্ত্রণার সঙ্গেও লড়াই করতে শিখে যাও। গামান তোমার চরিত্রকে পাথরের মতো দৃঢ় করে, তোমার হৃদয়কে নরম রাখে, কিন্তু তোমার আত্মাকে ইস্পাত বানিয়ে দেয়। তাই পরের বার যখন জীবন তোমাকে সেই মোড়ে নিয়ে যাবে যেখানে সবকিছু ভেঙে পড়ছে মনে হবে, তখন শুধু নিজেকে বলো, আমি এটাও সহ্য করব, আমি হার মানব না, আমি গামান। আর সেই মুহূর্তেই তুমি নিজেকে আবার গড়ো, এক নতুন শক্তি, এক নতুন মর্যাদা আর এক নতুন শান্তির সঙ্গে। এক পুরনো মাটির পেয়ালা ছিল, তার কিনারা ভাঙা, রং ম্লান হয়ে যাওয়া, আর তাতে একটি সূক্ষ্ম ফাটলও ছিল। দেখতে সেটি কোনো আবর্জনার মতো লাগলেও জাপানে সেটিকে একটি তাকের উপর গর্ব করে সাজানো হয়েছিল। কেন? কারণ সেই পেয়ালার ভেতরে ছিল ওয়াবিসাবি। ওয়াবিসাবি হলো এক দর্শন যা বলে সৌন্দর্য আসলে লুকিয়ে আছে অপূর্ণতায়, ভাঙনে, অস্থায়িত্বে। অর্থাৎ যা নিখুঁত নয় সেটাই সবচেয়ে সুন্দর। কিন্তু আমরা কি করি? আমরা জীবনে সবসময় পারফেকশনের পিছনে দৌড়াই। পারফেক্ট শরীর, পারফেক্ট ক্যারিয়ার, পারফেক্ট সম্পর্ক। আর কিছু সামান্য ভেঙে গেলেই আমরা ভেঙে পড়ি, মনে হয় সব শেষ। কিন্তু ওয়াবিসাবি বলে না, এটাই তো আসল শুরু। এ দর্শন মনে করিয়ে দেয় জীবন কোনো শোরুম ন যেখানে সব চকচকে আর নিখুঁত। জীবন হলো এক পুরনো ঘর যেখানে আছে ধুলোমাখা আলমারি, কিছু খসে পড়া রং, কিন্তু আসল জাদু লুটিয়ে থাকে সেখানেই। ওয়াবিসাবি আমাদের শেখায় অপূর্ণতাকে মেনে নেওয়াই হলো সত্যিকারের শান্তি। প্রতিটি ফাটল মানে একটি গল্প, প্রতিটি দাগ মানে একটি অভিজ্ঞতা। এবার নিজের দিকে তাকাও। তোমার অতীত হয়তো নিখুঁত ছিল না, কিছু সম্পর্ক ভেঙেছে, কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে, কিছু স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। কিন্তু ওই ভুলগুলো কি তোমাকে কিছু শেখায়নি? ওই কষ্টগুলো কি তোমাকে আরো শক্ত করে গড়ে তোলেনি? ওয়াবিসাবি বলে, নিজেকে যেমন আছো তেমনই গ্রহণ করো, কিছু লুকিও না, কিছু ভয় করো না। ভাবো তো, যদি গাছ প্রতিটি শুকনো পাতা লজ্জায় লুকিয়ে রাখত, অথবা চাঁদ নিজের দাগের কারণে আলো দেওয়া বন্ধ করে দিত, তাহলে পৃথিবী কতটা অসম্পূর্ণ আর অন্ধকার হয়ে যেত। ওয়াবিসাবি হলো এক কোমল স্মরণ। জীবনের আসল স্বাদ আসে তখনই যখন আমরা তাতে মিষ্টি নয়, সত্যি মিশিয়ে দিই। যখন আমরা নিজেদের ত্রুটিকে ত্রুটি নয়, বরং বৈশিষ্ট্য হিসাবে মেনে নিই। তোমার ভাঙা হৃদয়, তোমার ঝুঁকে যাওয়া পিঠ, তোমার ক্লান্ত হাত, এগুলো দুর্বলতা নয়, বরং জীবনের পদক, যা তোমার সংগ্রামের সাক্ষী। যখন তুমি ওয়াবিসাবিকে মেনে নাও, তখন তুমি অন্যদের অপূর্ণতাকেও গ্রহণ করতে শিখে যাও। তখন ভালোবাসা দাবি করে না, বরং বোঝাপড়া হয়ে ওঠে। তখন সম্পর্ক তুলনা করে না, বরং সংযোগ হয়ে যায়। এই গ্রহণযোগ্যতাই তোমার ভেতরে এমন এক শান্তি আনে যা কোনো থেরাপি, কোনো মোটিভেশনাল উক্তি, কোনো ব্যয়বহুল ভ্রমণও আনতে পারে না। সেই শান্তি আসে তখনই যখন তুমি আয়নায় তাকিয়ে নিজেকে বলতে পারো, আমি যেমন আছি ঠিক আছি, আর এই অবস্থাতেই আমার আসল সৌন্দর্য। ওয়াবিসাবি শুধু একটি ধারণা নয়, এ এক দৃষ্টিভঙ্গি, পৃথিবীকে দেখার এক সহজ, সত্য আর নির্ভেজাল উপায়।
তাই পরের বার যখন তোমার জীবন কিছুটা কম পারফেক্ট মনে হবে, যখন কোনো কিছু অপূর্ণ লাগবে, কোনো সম্পর্ক ভেঙে যাবে, কোনো স্বপ্ন ছিঁড়ে যাবে, তখন মনে রেখো অপূর্ণতার মাঝেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য। তাহলে থেমে যান, হাসুন এবং নিজেকে বলুন, এই তো ওয়াবি সাবি, এই তো আসল সৌন্দর্য। তখন আপনি দেখবেন ভাঙা জিনিসও যেন হাসতে শুরু করে, কারণ তারাও অনুভব করে যে তারা যোগ্য, তারা অপূর্ণ হলেও তবু আছে তাদের মূল্য। নিয়ম 7, হারা হাচি বু, সেলফ কেয়ার। জাপানের ওকিনাওয়া দ্বীপের একটি ছোট্ট গ্রামে সন্ধ্যার সময় মানুষ ধীরে ধীরে হাঁটছে। তাদের মুখে প্রশান্তি, চলায় স্থিরতা এবং চোখে এক ধরনের দীপ্তি। কেউ দৌড়াচ্ছে না, কেউ তাড়াহুড়োয় নেই। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এখানকার মানুষ 90, 100, এমনকি 110 বছর বয়স পর্যন্ত শুধু বেঁচে থাকেন না, বরং পুরোপুরি সক্রিয় ও এনার্জেটিকও থাকেন। আসলে তাদের জীবনযাপনে এমন কি আছে যা তাদের এতটা সুস্থ, শান্ত এবং ভারসাম্যপূর্ণ রাখে? এর একটি রহস্য হল হারা হাচি বু, একটি নীতি যা আমাদের শেখায় যে খাওয়া শুধু পেট ভরানোর জন্য নয়, বরং শরীর ও মনের প্রতি সম্মান জানানোর একটি উপায়। হারা হাচি বু মানে হল পেটকে মাত্র 80% পর্যন্ত ভরানো, অর্থাৎ পুরোপুরি তৃপ্ত হবার আগেই খাওয়া বন্ধ করে দেওয়া। কারণ ক্ষুধা মেটানো আর অতিরিক্ত ভরপেটের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে, আর সেখান থেকেই শুরু হয় আসল সেলস কন্ট্রোল। আমরা অনেক সময় বোর হয়ে খাই, কখনো দুঃখে, কখনো রাগে, কখনো না ভেবেই খেয়ে যাই। তারপর আসে অপরাধবোধ, ক্লান্তি, আলস্য, আর ধীরে ধীরে শরীর ভেঙে পড়ে, মনও ভারী হয়ে যায়। হারা হাচি বু আমাদের এক কোমল স্মরণ করিয়ে দেয় যে সেলফ কেয়ার মানে শুধু স্কিন কেয়ার নয় বা জিম নয়। আসল সেলফ কেয়ার হলো যখন আমরা শরীরকে শুনতে শিখি, যখন জানি কতটুকু নেওয়া দরকার এবং কোথায় থামতে হবে। এটি শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নীতি কার্যকর। আবেগে, কথোপকথনে, কাজে। এটি বলে শুধু যতটুকু প্রয়োজন তার বেশি নয়। কারণ যখন আমরা বেশি খাই, বেশি বলি, বেশি কাজ করি, তখন আমরা নিজেদের হারিয়ে ফেলতে শুরু করি। আর যখন ভারসাম্যে থাকি, তখন সামান্য কমটুকুই আমাদের অনেক কিছু দিয়ে যায়। কারণ যখন পেট কিছুটা খালি থাকে, তখন জায়গা তৈরি হয় অন্তরে প্রবেশ করার, ভাবার, অনুভব করার। এই নীতি আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরে, আমি কি সত্যিই আমার প্রয়োজন বুঝি, নাকি শুধু অভ্যাসের দাস? যখন আপনি হারা হাচিবু মেনে চলতে শুরু করেন, তখন শুধু আপনার খাওয়ার ধরনই বদলায় না, আপনার চিন্তা ভাবনাও পাল্টে যায়। তখন আপনি শুধু খাওয়ার খান না, খাওয়ার সম্মান করেন। আপনি নিজেকে শোনেন, নিজেকে অনুভব করেন। আর এই সংযোগই আসল সেলফ কেয়ার। কোনো বিলাসিতা নয়, কোনো বাহ্যিক জিনিস নয়, শুধু নিজের সঙ্গে একটি সৎ, শৃঙ্খলাবদ্ধ ও সচেতন সম্পর্ক। হারা হাচিবু মনে করিয়ে দেয় যে জীবনের আসল পূর্ণতা লুকিয়ে থাকে অপূর্ণতার ভেতরে। কম খাওয়া শুধু শরীরের জন্য নয়, আত্মারও প্রশান্তি। তাই পরের বার যখন প্লেটে কিছুটা খাবার বাকি থাকবে, কিছুটা ক্ষুধা থাকবে, তখন নিজেকে বলুন, এতটুকুই যথেষ্ট। আমার শরীর আমার মন্দির, আর আমি এর সম্মান করি। এটাই আসল যত্ন, যেখানে আপনি নিজেকে থামান, শুধু ক্ষুধার নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে। শান্তি সেখানে যেখানে প্রয়োজন ফুরোয় আর সংযম শুরু হয়। নিয়ম 8, শিনরিন ইয়োকু, পুনঃসংযোগ। সকালে এক জাপানি মানুষ বনপথে হাঁটছিলেন। না কোনো মোবাইল, না কোনো পরিকল্পনা, শুধু নীরবতায় তার পদক্ষেপ ছিল ধীর। চোখে ভরে যাচ্ছিল চারপাশের সবুজ, পাতার মর্মর ধ্বনি, পাখির ডাক, দূর থেকে ভেসে আসা বাতাসের নিঃশ্বাস, সব যেন তার সঙ্গে কথা বলছিল। তিনি কিছু ভাবছিলেন না, কিছু বলছিলেন না, শুধু স্থির ছিলেন, নীরব ছিলেন। বনস্নান জলের নয়, প্রকৃতির। তুমি যখন শুধু কোনো ক্লাসরুমের ছাত্র থাকো না, তখন জীবনের ছাত্র হয়ে ওঠো। প্রতিটি গলি, প্রতিটি মুখ, প্রতিটি দিন তোমাকে কিছু না কিছু শেখাতে শুরু করে। এই মানসিকতা থেকে তুমি শুধু সফলই হও না, তুমি বিনয়ী হও, মাটির কাছাকাছি হও, এবং এটাই তোমাকে প্রতিটি ঝড়ে স্থির রাখে। কারণ আসল প্রজ্ঞা সেটাই, যখন তুমি অনেক কিছু জানো, তবু স্বীকার করো আমাকে আরও শিখতে হবে। শশীন সেই জাদু যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে, ধীরে, শান্তভাবে এবং স্থায়ীভাবে। তাহলে তুমি কি প্রস্তুত আবার একজন শিক্ষানবিশ হতে?
তুমি কি তোমার মন খালি করতে পারো যাতে জীবন সেখানে কিছু নতুন ঢেলে দিতে পারে? যদি হ্যাঁ, তবে চলো আবার শুরু করি। রুল 3, কাইজেন, অ্যাকশন। এক শীতল সকাল ছিল। জাপানের এক কারখানায় কাজ করা এক শ্রমিক প্রতিদিন একই কাজ করত। একই নাট, একই বল্টু, মেশিনের একই অংশে আটা। মাসের পর মাস একই রকম পুনরাবৃত্তি। কোনো উত্তেজনা নেই, কোনো প্রমোশন নেই, কোনো পরিবর্তন নেই। কিন্তু তবুও সে প্রতিদিন কিছু না কিছু ভালো করার চেষ্টা করত। কখনো স্ক্রুড্রাইভারকে একটু ভালো কোণ থেকে ধরত, কখনো গতি বাড়াতো, কখনো অপচয় কমাতো। একদিন তার সুপারভাইজার তাকে জিজ্ঞেস করল, তুমি এত আবেগ নিয়ে প্রতিদিন একই কাজ কিভাবে করো? সে হেসে উত্তর দিল, কারণ আমি জানি আমি প্রতিদিন একটু ভালো হতে পারি, শুধু একটু। এই হলো কাইজেন, এক জাপানি দর্শন যা শেখায় বড় পরিবর্তনের শুরু হয় ছোট ছোট পদক্ষেপ থেকে। আমরা মানুষ সব সময় তাৎক্ষণিক ফল চাই। আমরা ভাবি একদিনেই জীবন বদলে যাবে, একদিন জিমে গেলেই সিক্স প্যাক হয়ে যাবে, একবার ব্যবসা শুরু করলেই কোটিপতি হয়ে যাব। কিন্তু বাস্তবে তা হয় না। আর যখন তাড়াতাড়ি কিছু পাই না, তখন হাল ছেড়ে দেই। কাইজেন শেখায় আসল পরিবর্তন ধীরে আসে, প্রতিদিন একটু একটু করে। ভাবো তো, যদি তুমি প্রতিদিন মাত্র 1% ভালো হও, তাহলে 1 বছরে তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। হ্যাঁ, মাত্র 1%। এত ছোট উন্নতি যা হয়তো কেউ খেয়াল করবে না, কিন্তু সেই ধারাবাহিকতাই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। কাইজেন শুধু প্রোডাক্টিভিটির কৌশল নয়, এটা এক জীবন দর্শন। এটা বলে পারফেকশন চেও না, উন্নতি চাও। যখন তুমি কাইজেন গ্রহণ করো, তখন তুমি অজুহাত দেওয়া বন্ধ করো। আগামীকাল শুরু করব না বলে তুমি বলো, আজ একটু করি। তুমি লেখক হও, ছাত্র হও, ব্যবসায়ী হও কিংবা গৃহিণী হও, যখন তুমি প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও, তখন ভয় কমে যায়, চাপ কমে যায়, আর সবচেয়ে জরুরি, তোমার আত্মসম্মান বাড়ে। কারণ তুমি জানো তুমি পরিশ্রম করছো, যদিও সামান্য, তখন ভেতরে অপরাধবোধ থাকে না। ফল আসুক বা না আসুক, তুমি জানো তুমি বাড়ছো। কিন্তু কাইজেন শুধু ধারাবাহিকতাই নয়, এতে সচেতনতাও আছে। প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কিভাবে একটু ভালো হতে পারি? আর উত্তর দাও কাজে। হয় সেটা 5 মিনিটের ব্যায়াম, একটা পাতা পড়া, 1 গ্লাস বাড়তি পানি খাওয়া, কিছুই হোক। এই ছোট ছোট পদক্ষেপ একদিন বড় লাভে পরিণত হয়। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, কাইজেন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে। তোমার অভ্যাসে, তোমার সম্পর্কে, তোমার মানসিকতায়। যখন তুমি প্রতিদিন একটু ভালো শ্রোতা হও, অল্প কম প্রতিক্রিয়াশীল হও, কিছুটা বেশি কৃতজ্ঞ হও, তখন তোমার পৃথিবীও ধীরে ধীরে বদলাতে শুরু করে। কারণ বড় জয় কোনো একদিনে পাওয়া যায় না, তা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট হার আর জয়ের ভেতর দিয়ে। আর হ্যাঁ, কাইজেনের কোনো চূড়ান্ত গন্তব্য নেই। তুমি কখনো পুরোপুরি নিখুঁত হতে পারবে না, কিন্তু এটাই এর সৌন্দর্য। তুমি সবসময় ছাত্র হয়ে থাকো, সবসময় বিকশিত হতে থাকো। তাই পরের বার যখন কিছু নতুন শুরু করবে আর ভয় পাবে অথবা বারবার ব্যর্থ হবে, তখন মনে রেখো, আজকেই সবকিছু বদলাতে হবে না, শুধু আজ থেকে একটু বদলানোর সাহস চাই। একটা ছোট্ট পদক্ষেপ প্রতিদিন। এটাই হলো কাইজেনের জাদু, যা ধীরে ধীরে তোমার জীবনকে রূপান্তরিত করে, শান্তভাবে, মজবুতভাবে এবং স্থায়ীভাবে। তাহলে তুমি কি প্রস্তুত তোমার প্রথম ছোট পদক্ষেপ নিতে? যে নারী বয়সের শেষ দশকে পা দিয়েছে কিন্তু তারপরও প্রতি বছর দৌড়ায়, তার গতি ধীর, শ্বাস ভারী, শরীর কাঁপছে, তবুও সে হাল ছাড়ে না। বৃষ্টি হোক, রোদ হোক বা ঝড়ের হাওয়া, সে আসে, দৌড়ায়, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। মানুষ জিজ্ঞেস করে, এই বয়সে কেন? সে শুধু হেসে একটি শব্দ বলে, গানবারু। গানবারু একটি শব্দ যেটি অনুবাদ করা যায় না, কারণ এর মানে শুধু চেষ্টা করা নয়, এর মানে হলো নিজের পুরো প্রাণশক্তি ঢেলে দেওয়া। যতক্ষণ না আত্মা ক্লান্ত হয়ে পড়ে, ততক্ষণ লড়াই চালিয়ে যাওয়া, এবং তখনও হাল না ছাড়া। গানবারুর মানে হলো যখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তখনও সাহস নিয়ে স্থির থাকা। যখন লক্ষ্য অনেক দূরে, পথ অস্পষ্ট, পাশে কেউ নেই, তখনও এগিয়ে চলা। আজকের পৃথিবী সবকিছুই ইনস্ট্যান্ট চায়, ইনস্ট্যান্ট সাফল্য, ইনস্ট্যান্ট টাকা, ইনস্ট্যান্ট খ্যাতি। কিন্তু জীবনের কোনো অর্থবহ জিনিসই ইনস্ট্যান্ট পাওয়া যায় না। সম্পর্ক হোক, কর্মজীবন হোক, স্বপ্ন হোক কিংবা পরিচয়,
সবকিছুই প্রচেষ্টা দাবি করে, কিন্তু অধিকাংশ মানুষ মাঝপথেই ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয়। গানবারু শেখায় আসল জয় সেখানে যেখানে আমরা হেরে যাওয়ার পরও চেষ্টা চালাই, যেখানে ক্লান্ত হয়ে থেমে যাই না, একটু বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়াই। প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু ভেঙে পড়ে, আমাদের আত্মবিশ্বাস, আমাদের প্রেরণা, আমাদের স্বপ্ন। তখন সামনে থাকে মাত্র দুটি পথ, হাল ছেড়ে দেওয়া অথবা গানবারুকে আঁকড়ে ধরা। গানবারুর মানে হলো আমি পারব, যদিও কঠিন, যদিও ধীরে এগোয়, তবুও থামব না। যখন আপনি কোনো কাজে মন, দেহ আর আত্মা ঢেলে দেন, তখন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে থামাতে পারে না। আপনার ধারাবাহিকতাই আপনার পরিচয় হয়ে যায়। মানুষ তখন আপনার ফলাফল নয়, আপনার যাত্রাকে সম্মান জানায়। গানবারু কোনো প্রতিযোগিতা জেতার জন্য নয়, বরং নিজের ভেতরের ভয়, সন্দেহ আর অসহায়তাকে হারানোর জন্য। আর হ্যাঁ, প্রতিবার চেষ্টা মানেই প্রতিবার জয় নয়। কখনো জয় আসে না, কিন্তু যা পাওয়া যায় তা হলো চরিত্র, শৃঙ্খলা এবং এক অদৃশ্য শক্তি, যা কোনো বইয়ে পাওয়া যায় না। গানবারুতে হারার ভয় নেই, ভয় হলো থেমে যাওয়ার। সেখানে তুলনা নেই, আছে শুধু প্রতিশ্রুতি। যখনই হাল ছেড়ে দিতে ইচ্ছে করে, নিজেকে বলুন, শুধু আরেকবার চেষ্টা। কে জানে, হয়তো সেই একবারই আপনার ভাগ্য বদলে দিতে পারে। গানবারু একজন সাধারণ মানুষকে যোদ্ধায় রূপান্তরিত করতে পারে, তলোয়ার ছাড়াই, কোনো শব্দ ছাড়াই, কিন্তু ভেতর থেকে অজেয় করে তোলে। তাই পরের বার জীবন আপনাকে ফেলে দিলে শুধু আরেকবার উঠে দাঁড়ান, কারণ কখনো কখনো জয় মানেই হলো চলতে থাকা। গানবারু আপনাকে শেখায় কিভাবে নিজের উপর গর্ব করতে হয়, কারণ আপনি হাল ছাড়েননি, আর সেটাই সবচেয়ে বড় জয়। সেই রাত ছিল ভীষণ ঠান্ডা, চারপাশে বরফের চাদর বিছানো। জাপানের এক মন্দিরে কাঠের মেঝেতে এক তরুণ ছেলে ধ্যানে বসেছিল। তার হাত কাঁপছিল, ঠোঁট নীল হয়ে গিয়েছিল, শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তবুও তার চোখ বন্ধ ছিল। সে নড়েনি, অভিযোগ করেনি, সহ্য করেছে। কেন? কারণ তাকে শেখানো হয়েছিল গামান। গামান একটি জাপানি দর্শন, যা শেখায় কিভাবে কষ্টকে মর্যাদার সঙ্গে সহ্য করতে হয়। না কাঁদা, না অভিযোগ করা, না পৃথিবীকে জানানো যে আপনি ব্যথায় আছেন, বরং নীরবে, শান্তভাবে সেই কষ্টকে সহ্য করে ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠা। আজ আমরা এমন এক যুগে বাস করছি যখন প্রতিটি কষ্ট প্রকাশ করা ফ্যাশনে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিটি ছোটখাটো সমস্যা শেয়ার করে দিই, একটু স্ট্রেস এলে স্ট্যাটাস দিই, কেউ কিছু বললে তা সবার সামনে জানাই। আমরা ভুলে গেছি কখনো কখনো আসল শক্তি চুপ করে থাকার মধ্যেই লুকিয়ে থাকে। গামান শেখায় প্রতিটি কষ্টের উত্তর প্রতিক্রিয়ায় নয়, সহনশীলতায়। আসল শক্তি তখনই প্রকাশ পায় যখন বাইরের দিক থেকে আমরা ভেঙে পড়ি, তবু ভেতর থেকে দাঁড়িয়ে থাকি। প্রত্যেক মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু হারিয়ে ফেলার মতো মনে হয়, যখন সবচেয়ে কাছের মানুষ আপনাকে ছেড়ে যায়, যখন স্বপ্ন ভেঙে পড়ে, যখন একা হয়ে যান আর পৃথিবী আপনাকে বোঝা বন্ধ করে দেয়।